সো জিপিআরএস এর ক্ষেত্রে যেটা বলছিলাম যে জিপিআরএস এর ক্ষেত্রে স্পিড হচ্ছে 56 kbps থেকে 144 সরি 114 kbps, এটা হচ্ছে স্পিড। এটা টেকনিক্যাল স্পেসিফিকেশন। হ্যাঁ, এবং actual speed কিন্তু vary করে based on the network load, so there is different issue, but the thing is, most important thing is about GPRS is that GPRS আমরা যেটা করি সেটা হচ্ছে based on the volume আমরা চার্জ করি, আমরা based on the time আমরা চার্জ করি না। আর this is about 2G and 3G মোবাইল কমিউনিকেশন, 2G এবং 3G তে আমরা এগুলো ইউজ করি, ঠিক আছে, জিপিআরএস ইউজ হতো। এবার কি সেগুলো আমরা আস্তে আস্তে আসছি। তাহলে মোবাইল কমিউনিকেশন টেকনোলজিস যদি আমরা দেখি, first mobile communication was introduced by Motorola, right, in 1983. Okay, first mobile communication, mobile phone in 1983 by Motorola it was released. Okay, mobile technology has come to a long way. So এখন আস্তে আস্তে আমরা গ্র্যাজুয়ালি যে মানে জেনারেশনগুলোর মধ্যে দিয়ে যাচ্ছি আমরা সেগুলো একটু আলোচনা করি। তো অ্যাট ফার্স্ট আমাদের যে টেকনোলজিটা ছিল তার নাম মানে যে জেনারেশনটা ছিল, ফার্স্ট যে জেনারেশন মোবাইল কমিউনিকেশন হয়েছিল সেটা 1G টেকনোলজি। এই 1G টেকনোলজিতে এটা জেনারেলি 1980 থেকে হয়েছিল, ঠিক আছে। Some কিছু characteristics of 1G, মানে এই যে 1G 2G 3G, what is the difference? Basically the difference is in the characteristics. হ্যাঁ, 1G তে হয়তো খুব কষ্টের সাথে আমরা কথা বলতে পারতাম, 2G তে আমরা কথা বলার সঙ্গে হয়তো টেক্সট পাঠাতে পারলাম, 3G তে আমরা কথা বলার সঙ্গে টেক্সটের সঙ্গে ভিডিও পাঠাতে পারলাম, 4G তে আমরা কথা বললাম, টেক্সট পাঠালাম, ভিডিও পাঠালাম, একসঙ্গে সব করলাম এবং অনেক বেশি করে করতে পারলাম এবং অনেক হ্যাসেল ফ্রি, অনেক স্পিডটা বেশি। 5G তে আমরা কথা বলছি, ভিডিও পাঠাচ্ছি, টেক্সট পাঠাচ্ছি, মানে আরো বেশি, আরো সার্ভিস আমরা 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 অন ডিম্যান্ড ইয়ে করছি, টিভি দেখতে পাচ্ছি, আমরা খেলা দেখতে পাচ্ছি। সো দ্যাট ইজ 5G সাপোর্ট লাইক দ্যাট। সো বেসিক্যালি বেসড অন দ্য রিকোয়ারমেন্ট অ্যাডভান্সমেন্টটা হয়েছে, সেই অ্যাডভান্সমেন্টের একটা স্টেপ থেকে আরেকটা স্টেপই একটা জেনারেশনকে ডিনোট করে, ঠিক আছে। ইনিশিয়ালি যখন এলো দ্যাট ইজ 1G, কষ্টের সাথে কথা বলতে পারলেই অনেক। তারপরে মানুষ তার রিকোয়ারমেন্ট বাড়লো, সে বললো শুধু কথা বলতে হবে না, আমাকে মেসেজ পাঠাতে হবে, তাহলে মেসেজ পাঠানো শুরু হলো, সে দ্যাট ইজ 2G। ওকে, দেন মেসেজ পাঠানো হয়ে গেল। তারপরে বললো যে তাহলে ঠিক আছে মেসেজ পাঠানো তো হলো, এরপরে আমরা আরো কিছু করার চেষ্টা করি, আমরা ভিডিও পাঠানোর চেষ্টা করি। সো ভিডিও পাঠানো শুরু হলো, ঠিক আছে, ভিডিও পাঠানো শুরু হলো। সো সেটা হলো, ভিডিও পাঠানো শুরু হলো। ওকে, সো সেটা হলো এইভাবে আস্তে আস্তে মানে এক জেনারেশন থেকে আরেক জেনারেশন। এবং এটা মেনলি যেটা হচ্ছে সেটা হচ্ছে স্পিডটা খুব ম্যাটার করছে, স্পিডটা কিভাবে ইয়ে হচ্ছে সেই স্পিডটা খুব ম্যাটার করছে। তাহলে 1G টেকনোলজি যেটা স্পিডস আপ টু 2.4 kbps, 1G টেকনোলজিতে স্পিড আপ টু 2.4 kbps ছিল, কিন্তু ভয়েস কোয়ালিটি ওয়াজ পুয়ার এবং ওই তোমার ওই ফোনের সাইজটা ছিল অনেক বড়, কারণ অনেক বড় অ্যান্টেনা সাইজ ছিল অ্যাকচুয়ালি, ঠিক আছে। এবং দ্যাট ইজ বেসিক্যালি গাইডেড বাই দ্য ইলেকট্রনিক্স, মানে ইলেকট্রনিক্স অ্যাডভান্সমেন্ট। ওই যে অ্যান্টেনাটা আজকে অত বড় থেকে ছোট্ট চিপের মতন হয়ে গেছে, আমি বুঝতেও পারি না তোমার ফোনের মধ্যে অ্যান্টেনাটি আছে, এটা কিন্তু হয়েছে ইলেকট্রনিক্স অ্যাডভান্সমেন্টের সঙ্গে সঙ্গে, ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এর অ্যাডভান্সমেন্ট, ইলেকট্রনিক্স এবং কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং এর অ্যাডভান্সমেন্টের সঙ্গে সঙ্গে, ঠিক আছে। সো লার্জ ফোনস উইথ লিমিটেড ব্যাটারি লাইফ ছিল, তখনকার ফোনগুলো ছিল ঢাউস টাইপের ফোন এবং যেটা সিকিউরিটি সেরকমভাবে ছিল না। So that is the first, that is the characteristics of 1G technology, ঠিক আছে। নেক্সট 2G টেকনোলজিতে এলো, যেখানে GSM এলো, 2G টেকনোলজিতে এলো যেখানে GSM টেকনোলজি ইন্ট্রোডিউস হলো এবং স্পিডটা বাড়লো। দেখো খুব এখানে খুব ভালো করে দেখতে পাবে, স্পিডটা বাড়লো, যেটা স্পিড হলো কত 64 kbps। টেক্সট এবং মাল্টিমিডিয়া মেসেজ তুমি পাঠাতে পারলে, মানে শুধুমাত্র লেখা, মানে শুধুমাত্র কথা নয়, এর সঙ্গে টেক্সট এবং মাল্টিমিডিয়া মেসেজও পাঠানো গেল। নেক্সট হচ্ছে বেটার কোয়ালিটি দ্যান 1G, 1G থেকে কোয়ালিটি আরো বেটার হলো, ঠিক আছে, অবভিয়াসলি। সো দ্যাট ইজ 2G টেকনোলজি। এবং when GPRS technology was introduced, it enabled, যখন GPRS টেকনোলজি চলে এলো, যেহেতু ডেটা কমিউনিকেশন হচ্ছে GPRS টেকনোলজিতে, তাহলে ওয়েব ব্রাউজিং এনাবেলড হলো, ব্রাউজ করা, ওয়েব অ্যাক্সেস করা গেল ফোন থেকে, ইমেল সার্ভিস করা গেল, আপলোড এবং ডাউনলোড স্পিড বাড়লো, ঠিক আছে। 2G with GPRS is also referred to as 2.5G. Now 2G এর সঙ্গে যখন GPRS অ্যাড হলো, তখন সেই জেনারেশনটাকে আমরা বলি একটু এগিয়ে বলি 2.5G, ঠিক আছে, 2.5G, 2G নয় সেটা পুরোপুরি, সেটা 2G এর সঙ্গে আরো 0.5G অ্যাড হলো। ওকে, সো 2.5 মানে 0.5G অ্যাড হলো মানে এমনি কিছু নয়, মানে 0.5G এটা জাস্ট ইন্ডিকেট করছে যে এটা 2G অ্যাডভান্স 2G, দ্যাটস অল।
ইটস নট লাইক দ্যাট কি 0.5G মানে স্যার 0.5 মানে কত একটা অ্যামাউন্ট অ্যাড হলো, এমন কোনো সেরকম ব্যাপার নয়, ঠিক আছে। 0.5 মানে এটা জাস্ট ইন্ডিকেট করছে এটা 0.5 না হয় 0.8 হতে পারতো, 0.7 হতে পারতো, লাইক দ্যাট। ওকে, সো দ্যাট ইজ 2G টেকনোলজি। নাও 3G টেকনোলজি, now when 3G technology comes, data speed আরো বাড়লো, 144 kbps to 2 mbps এ চলে গেলাম, তখন আমরা হাই স্পিড ওয়েব ব্রাউজ করা গেল, রানিং ওয়েব বেসড অ্যাপ্লিকেশনস লাইক ভিডিও কনফারেন্সিং, মাল্টিমিডিয়া, ইমেল যা আজকে আমরা করছি সেগুলো করা যাচ্ছে। ফাস্ট অ্যান্ড ইজি ট্রান্সফার অফ অডিও অ্যান্ড ভিডিও ফাইলস, 3D গেমিং এগুলো সব করা যাচ্ছে। সেই জিনিসগুলো হচ্ছে 3G তে। নাও যেহেতু মানে প্রত্যেকটা টেকনোলজিরই মানে প্রত্যেকটা জিনিসেরই কিছু ভালো কিছু খারাপ জিনিস আছে, তো 3G টেকনোলজি অ্যাডভান্সমেন্ট তো হলো, কিন্তু সেই অ্যাডভান্সমেন্টের সঙ্গে মোবাইল ফোনগুলোর দামও বাড়লো, মানে এক্সপেন্সিভ মোবাইল ফোন আসতে লাগলো, যেহেতু অনেক কিছু ফ্যাসিলিটিস লাগলো মোবাইল ফোনে, অনেক কিছু ফ্যাসিলিটিস অ্যাড হতে থাকলো, তো মোবাইল ফোন এক্সপেন্সিভ মোবাইল ফোন আসতে থাকলো। ইনফ্রাস্ট্রাকচার কস্ট, ঠিক আছে, অথবা লাইসেন্সিং ফিজ, মানে যেটা মোবাইল কোম্পানি গুলো তাদের ইনফ্রাস্ট্রাকচার কস্ট এবং লাইসেন্সিং ফিজ এবং মোবাইল টাওয়ার মেনটেন্যান্স এন্ড অল দ্যাট, সেগুলো বাড়তে থাকলো, সেই কস্টটা বাড়তে থাকলো। ট্রেন্ড পার্সোনাল দরকার হলো, অনেক বেশি করে ট্রেন্ড পার্সোনাল হায়ার করার দরকার হলো তাদের, তাদের সেটআপ কস্টটা বাড়তে থাকলো। ন্যাচারালি তাদের সেটআপ কস্ট বাড়তে থাকলো মানে আমাদের কমিউনিকেশন কস্টও বাড়তে থাকলো, কাইন্ড অফ লাইক দ্যাট। ওকে, now the intermediate generation হচ্ছে 3.5G একটা এসেছিল, which is grouped together dissimilar mobile telephony and data technologies and paved way for the next generation for mobile company। মানে এই জেনারেশন গুলো তো আস্তে আস্তে গ্র্যাজুয়ালি ইমপ্রুভ হচ্ছে, সবটা রিসার্চের দ্বারা হচ্ছে, প্রতি মুহূর্তে রিসার্চ হচ্ছে, একটা স্টেপ থেকে আরেকটা স্টেপে আমরা জাম্প করছি গ্র্যাজুয়ালি, ঠিক আছে। সো 3G তোমার 3Gর পরে কিছু 3.5G ছিল, মানে যেখানে 4G পুরোপুরি অ্যাডভান্সমেন্ট গুলো হয়নি, অথচ কিছু কিছু হয়েছে, সো আমরা 3.5 বলছিলাম। তো 3.5 থেকে আলটিমেটলি আমরা 4G তে এলাম, 3.5 থেকে আলটিমেটলি আমরা 4G তে এলাম। সো 4G তে আরো আমাদের স্পিড বাড়লো, কোয়ালিটি অফ সার্ভিস বাড়লো, আলাদা করে বলার কিছু নেই, বুঝতেই পারছো। 4G থেকে তোমরা জানো LTE তুমি জানো, যে লং টার্ম ইভলিউশন। শোনো, ক্লাসে আছি, পরে কথা বলছি, হ্যাঁ। 4G হচ্ছে তোমার যে LTE লং টার্ম ইভলিউশন হচ্ছে, সো দ্যাট ইজ 4G। LTE আমরা এখন যেটা ইউজ করি, মানে আমরা যেটা পাই, আচ্ছা, অফার a range of communication services like video calling, real time language translation, ভয়েস বা ভিডিও, ভয়েস মেল, সব কিছু এখানে সম্ভব, ঠিক আছে। 1 Mbps থেকে 1 Gbps পর্যন্ত স্পিড পাওয়া যাচ্ছে, হাই কোয়ালিটি অফ সার্ভিস, হাই সিকিউরিটি পাওয়া যাচ্ছে। এবং এই 4G টেকনোলজিটাকে যদি আমরা বেসিক্যালি মানে একটা ডিফাইন করতে চাই, তাহলে 4G টেকনোলজিটাকে ম্যাজিক ওয়ার্ডটা দিয়ে ডিফাইন করা যায়। ম্যাজিক এম ফর মোবাইল মাল্টিমিডিয়া, A for anytime anywhere, G for global mobility support, I for integrated wireless solution, C for customized personal service, এই সবগুলো, ঠিক আছে। তো ম্যাজিক ওয়ার্ডটা দিয়ে এটাকে আমরা ডিফাইন করতে পারি। আচ্ছা, নেক্সট ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে এই 4G টেকনোলজি, যে অবভিয়াসলি মোবাইল তোমার যে ব্যাটারি ব্যাকআপটা অনেক বেশি দরকার, কারণ অনেক বেশি করে ব্যাটারি এটা কনজিউম করে এবং এক্সপেন্সিভ ইকুইপমেন্ট রিকোয়ার্ড হয়, এসব জিনিসগুলো কিছু ডিসঅ্যাডভান্টেজ অবশ্যই আছে, ঠিক আছে। এবার 4Gর পরে আমরা ফাইনালি যে স্টেপটা এসে দাঁড়িয়েছি, মানে এই যে ছবিটা দেখানো হয়েছে, এই ছবিটা বেসিক্যালি এটা হচ্ছে 5G, এবং মানে অ্যাজ পার দ্য টার্গেট আমাদের 2020 তে 5G অ্যাচিভ করে নেওয়ার কথা। তো আমরা গ্র্যাজুয়ালি অ্যাচিভ করছি, আমরা হয়তো সব নেটওয়ার্ক 5G তে অ্যাচিভ করতে পারিনি, বাট গ্র্যাজুয়ালি আমরা অ্যাচিভ করছি। সো ইট ইজ রেফার্ড টু ফিফথ জেনারেশন ওয়্যারলেস কানেকশন will be probably implemented by 2020 or even some year earlier. Machine to machine communication can be possible in 5G, ঠিক আছে। 5G will be able to perform Internet of Things, এই যে IoT যেটা আসছে তোমরা জানো, IoT, স্মার্ট হোম অ্যান্ড স্মার্ট সিটি কানেকশন, কানেক্টেড কার্স এটসেট্রা, ঠিক আছে। তুমি তোমার বাড়িতে বসেই, তুমি তোমার বাড়িতে অনেক দূরে বসেই তুমি তোমার বাড়ির জিনিসগুলোকে কন্ট্রোল করতে পারবে, তুমি তোমার গাড়ির বাইরে থেকে গাড়িটাকে স্টার্ট করতে পারবে, গাড়ির এসিটা অন করে রাখতে পারবে। ধরো খুব গরমে গাড়িটা গরম হয়ে আছে, তুমি চাইছো যে গাড়িতে ওঠার আগে গাড়ির এসিটা অন হয়ে থাকবে, so you can do that. So that is Internet of Things. Things are connected via internet, that is Internet of Things. Okay, this generation will be based on the lower cost, low battery consumption and lower battery than 4G equipment. Now এটার কারণ হচ্ছে আমাদের এই মানে এই টেকনোলজিটা, মানে ইলেকট্রনিক্স টেকনোলজি ইমপ্রুভ করছে, কমিউনিকেশন টেকনোলজি ইমপ্রুভ করছে, কম্পিউটার সায়েন্স ইমপ্রুভ করছে, ওই ব্যাটারি টেকনোলজি ইমপ্রুভ করছে, মানে আমরা অনেক লো কস্টে হাই এন্ড ব্যাটারি তৈরি করতে পারি। সো সবকিছুর মিলিত ফল হচ্ছে এই জিনিসগুলো, কোনো একজনের প্রচেষ্টা এটা তো হয় না, তো সবকিছু মিলিত ফল হচ্ছে এই জিনিসটা। এবং সর্বোপরি যেটা দরকার সেটা হচ্ছে রিকোয়ারমেন্ট, হিউম্যান রিকোয়ারমেন্ট আছে, তাই এই কাজগুলো হচ্ছে। ওকে,
Now there will be much faster transmission rate, মানে অনেক বেশি ট্রান্সমিশন রেট তুমি এখানে পাবে, ঠিক আছে? That the speed of 5G will be 1 gigabit per second maybe, ঠিক আছে? So in that way it can move up to 5G. ঠিক আছে, আমরা চলে এসেছি অনেকটা, আমরা 5G, আমরা এখন 4.5 বা 4.7G তে আছি, আস্তে আস্তে আমরা 5G তে চলে, বিকজ ইন্টারনেট অফ থিংস এখন অ্যাভেলেবল, আমরা করতে পারি, ইট ইজ পসিবল, রাইট? সো দ্যাট ইজ 5G, অলমোস্ট উই হ্যাভ অ্যাচিভড ইট, রাইট? হয়তো টেকনোলজিটা অত বেশি করে এখনো হয়নি, পপুলার হয়নি, বাট উই আর ইন 5G অলমোস্ট, ওকে? সো দ্যাট ইজ অ্যাবাউট 5G টেকনোলজিস। এবার আমি একটু ওখানে তো মানে একটু ভূগোল বললাম, মানে মোটামুটি বলতে পারো যে ভূগোল এবং কিছুটা হিস্ট্রি মেশানো জিনিস বললাম ওখানে মোবাইল কমিউনিকেশনে। এবার মোবাইল কমিউনিকেশনের একটা ছোট মানে টেকনোলজিটা কীভাবে ইউজ হয় আমরা সেটা নিয়ে একটু আলোচনা করব, ঠিক আছে? তো বেসিক্যালি এই যে ছবিটা দেখছো, এই ছবিটা যেটা বলা হয়েছে সেটা হচ্ছে এই রকম, যে ধরা যাক যে ফার্স্ট অফ অল যেটা বলতে হবে আমাকে সেটা হলো এই যে এই যে টোটাল যে মোবাইল কমিউনিকেশন, এই টোটাল যে মোবাইল কমিউনিকেশন, জিপিআরএস এর কথা বলছি আমি, বা মানে জিএসএম এর কথা বলছি দাদা, এই জিএসএম টেকনোলজি, জিএসএম টেকনোলজি যেটা হচ্ছে এটা হচ্ছে তোমরা জানো যে প্রত্যেকটা টোটাল যে মোবাইল নেটওয়ার্কটা, এই টোটাল মোবাইল নেটওয়ার্কটা বিভিন্ন সেলে ডিভাইডেড, টোটাল যে মোবাইল নেটওয়ার্কটা এটা বিভিন্ন সেলে ডিভাইডেড, ঠিক আছে? টোটাল মোবাইল নেটওয়ার্কটা বিভিন্ন সেলে ডিভাইডেড, রাইট? এই প্রত্যেকটা সেল বেসিক্যালি যেটা নিয়ে তৈরি সেটা হলো একটা করে মোবাইল টাওয়ার, আর তার আন্ডারে বিভিন্ন মোবাইল হ্যান্ডসেট গুলো, একটা করে মোবাইল টাওয়ার আর তার আন্ডারে বিভিন্ন হ্যান্ডসেটস গুলো, একটা করে মোবাইল টাওয়ার নিয়ে তৈরি, একটা সেল একটা করে মোবাইল টাওয়ার নিয়ে তৈরি, ঠিক আছে? একটা করে মোবাইল টাওয়ার নিয়ে তৈরি, এবং এই প্রত্যেকটা মোবাইল টাওয়ার তাদের একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সি আছে, প্রত্যেকটা মোবাইল টাওয়ারের একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সি আছে, সেই নির্দিষ্ট ফ্রিকোয়েন্সিতে এই টাওয়ারটা কাজ করে, প্রত্যেকটা মোবাইল টাওয়ারের একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সি আছে। তো এই জিনিসগুলোকেই আমরা একটু আলোচনা করবো, এখানটা একটু খুব মানে টেকনিক্যালি কিছু জিনিস বোঝা যাচ্ছে, এই জিনিসটাকে নিয়ে আমরা একটু আলোচনা করবো। দেয়ার আর সাম টার্মস, ফিউ টার্মস, যে টার্মসগুলো নিয়ে আমরা আলোচনা করবো, টার্মসগুলো মনে রাখতে হবে। তো বেসিক্যালি যেটা হয় সেটা হলো, দেখো এখানে আমি বলেছি যে ইচ সেলুলার সার্ভিস এরিয়া ইজ ডিভাইডেড ইনটু স্মল রিজিয়ন কল্ড সেলস। প্রত্যেকটা সেলুলার যে সার্ভিস এরিয়া তারা একটা সেলে ভাগ করা আছে, সেল মানে একটা করে পার্টিকুলার রিজিয়ন, এবং সেই রিজিয়নটা বেসিক্যালি আমি দেখাবো, প্রোগ্রামও করে দেখাবো, সেই রিজিয়নটা বেসিক্যালি হেক্সাগোনাল, রিজিয়নটা কিন্তু সার্কেল নয়। দীপক আমাকে বলতে পারবে কেন সার্কেল নয়, কেন হেক্সাগোনাল প্রত্যেকটা সেলের শেপ? বা এনিবডি এলস যে বলতে পারবে যে কেন আমি এই যে বলছি যে প্রত্যেকটা সেলের শেপ হেক্সাগোনাল, নট আ সার্কেল, রাইট? আমি 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 ছবি দেখাই, ছবি দেখালে হয়তো একটু ভালো বোঝা যাবে। এই যে প্রত্যেকটা সেলের শেপ হচ্ছে হেক্সাগোনাল, এটা কিন্তু সার্কেল নয়। কেন স্যার? ওভারল্যাপ পোরশন গুলোর ঠিক মিডল দিয়ে একটা করে ক্রস করে দেওয়া হয়েছে, ওই জন্য মানে ওভারল্যাপ পোরশনটাকে দুটো পার্টে ভাগ করে দেওয়া হয়েছে, সেই জন্য হেক্সাগোনাল। কাছাকাছি, খুব কাছাকাছি বলেছিস দীপক। বেসিক্যালি একটু ভেবে দেখ, মানে তোরা সবাই ভেবে দেখ, যদি সার্কেল হতো তাহলে কিন্তু সার্কেল হলে টোটাল এরিয়াটাকে কভার করতে কিছু কিছু জায়গায় গ্যাপ চলে যেত। ভালো করে ভেবে দেখ, যদি একটা কাগজের সার্কেল আঁক, পরপর 4-5টা সার্কেল আঁক, হ্যাঁ একটা স্যার, এরিয়ার মাঝে মধ্যে একটু একটু করে gap রয়ে যাচ্ছে। এক্স্যাক্টলি এখানে প্রত্যেক কানেক্ট করা যাচ্ছে, প্রত্যেক সাইড মাঝে একটু একটু জায়গায় ব্যাক হয়ে যেত, আর এখানে প্রত্যেকটাকে কানেক্ট করা যাচ্ছে। ভেরি গুড। সো দ্যাটস ওয়াই দিস হেক্সাগোনাল নট এ সার্কেল। ওকে, দীপক যেটা বলেছে কাছাকাছি ঠিকই বলেছে, যাই হোক। তো ইচ সেল কন্টেন্স অ্যান অ্যান্টেনা, প্রত্যেকটা সেল একটা অ্যান্টেনা কন্টেন্ট করবে, অ্যান্ড ইট ইজ কন্ট্রোলড বাই এ স্মল অফিস। প্রত্যেকটাকে একটা অ্যান্টেনার তলায়, মানে ওই টাওয়ারের তলায়, অ্যান্টেনা বলতে টাওয়ারটাকে বোঝাচ্ছে, ওই টাওয়ারের তলায় একটা ছোট্ট স্মল অফিস আছে, আমরা ওটাকে বলছি বেস স্টেশন, ঠিক আছে? ওকে, ওই বেস স্টেশনে যে কেউ বসে থাকে এমন কিছু নয়, ওটা কম্পিউটারাইজ কন্ট্রোল হয় বেসিক্যালি, ঠিক আছে? ওই টাওয়ারের তলায় একটা ছোট্ট স্টেশন, মানে ওদের একটা কম্পিউটারাইজ কন্ট্রোল থাকে, সেটাকে বলা হচ্ছে বেস স্টেশন। এবার ইচ বেস স্টেশন ইজ কন্ট্রোলড বাই মোবাইল সুইচিং সেন্টার। প্রত্যেকটা বেস স্টেশন কিন্তু মোবাইল সুইচিং সেন্টারের সঙ্গে কানেক্টেড, যেটাকে আমরা শর্ট ফর্মে বলি এমএসসি, মোবাইল সুইচিং সেন্টারের সঙ্গে কানেক্টেড প্রত্যেকটা বেস স্টেশন, ঠিক আছে? And the mobile switching center coordinates communication between all the base stations and the telephone central office.
এই মোবাইল সুইচিং সেন্টার যেটা সে কমিউনিকেট করছে বিটুইন অল দি বেস স্টেশন, সোলারের অনেক বেস স্টেশন আছে, প্রত্যেকটা বেস স্টেশনের সাথে কমিউনিকেট করছে অ্যালং উইথ দি টেলিফোন সেন্ট্রাল অফিস। টেলিফোন সেন্ট্রাল অফিস মানে যেটা আমাদের হচ্ছে ল্যান্ডলাইন অফিস আর কি, মানে বিএসএনএল কানেকশন আমাদের দেশে, সেই বিএসএনএল টেলিফোনের সঙ্গেও কমিউনিকেট করছে। মানে ভোডাফোনের সার্ভিস, ধর ভোডাফোনের একটা সেল, ধর চুচুড়ায় আমাদের কলেজের সামনে যে ভোডাফোনের একটা টাওয়ার আছে সাপোজ, তো সেই টাওয়ারটার তার একটা রিজিয়ন আছে, সে হয়তো চুচুড়া খাদিনা মোড় থেকে ভরি মোড় অব্দি একটা রেডিয়াসে কভার করছে সে। এবার এর নিচে একটা বেস স্টেশন আছে যেটা অটোমেটিক বেস স্টেশন, সেখানে কোনো রোড বসে নেই, অটোমেটিক একটা বেস স্টেশন, যা ফোন হচ্ছে এই টাওয়ারের থ্রু দিয়ে এটা চলে যাচ্ছে ওইখান থেকে মোবাইল সুইচিং সেন্টার, ওর যে মোবাইল সুইচিং সেন্টার আছে সেখানে, সেটা কোথাও একটা আছে, সেই মোবাইল সুইচিং সেন্টারে চলে যাচ্ছে। সেই মোবাইল সুইচিং সেন্টার থেকে এবার কলটা কোন দিকে যাবে, কলটা কি কোনো ল্যান্ডলাইনে হয়েছে তাহলে ভাড়া বিএসএনএল মানে টেলিফোন সুইচিং সেন্টারের সঙ্গে কমিউনিকেট করবে, অথবা কলটা যদি কোনো মোবাইল টু মোবাইল হয় তাহলে নেক্সট যে সেল সেই সেলে যাবে, এরকম হবে। So the mobile switching center coordinates communication between all the base stations and the telephone central office. Okay. Now it's a computerized center responsible for connecting calls, recording call information and billing and etc. everything. Basically everything. Mobile switching center কিন্তু everything control করে, even when you are in roaming, আমরা বলবো যখন তুমি roaming এ আছো তখন যেভাবে কন্ট্রোল হয় সেটা হচ্ছে এই মোবাইল সুইচিং সেন্টার থ্রু দিয়ে কন্ট্রোল হয়। ঠিক আছে, আমরা বলবো সেটা রোমিং এর চার্জটা কেন বেশি তোরা বুঝতে পারবি। তো ইটস আ কম্পিউটার সেন্টার রেসপন্সিবল ফর কানেক্টিং কলস, রেকর্ডিং কল ইনফরমেশন এন্ড বিলিং। মানে আগে চার্জ বেশি হতো রোমিং এর, এখন তো বিভিন্ন কারণে চার্জ কমে গেছে, যাই হোক। তো এই যে সেল সাইজটার কথা বললাম, দ্যাট সেল সাইজ ইজ ফিক্সড এন্ড ক্যান বি আপ টু 1 to 12 মাইলস ইন রেঞ্জ। এটা জেনারেল একটা রেঞ্জ বলা হয়েছে, একটা সেল সাইজের রেঞ্জ মোটামুটি 1 থেকে 12 মাইল অবধি হয়, এবং সেটা ডিপেন্ডিং অন দি ডেনসিটি এরিয়া। ধরে রাখ তুই ভেবে দেখ ইডেন গার্ডেন্সে যে সেলটা আছে, মানে যে সেলটা বা যে টাওয়ারটা ইডেন গার্ডেনের এই অঞ্চলটাকে সাপোর্ট দিচ্ছে, সেখানে যখন ইন্ডিয়া পাকিস্তান খেলা হয় বা যখন ইন্ডিয়ার কোনো ম্যাচ থাকে ইডেন গার্ডেনে, তখন সেখানে তার যা লোড থাকে অন্য সময় নিশ্চয়ই সেম লোড থাকে না, তাই না? ইডেন গার্ডেন্সে যখন খেলা হচ্ছে তখন ইডেন গার্ডেন্সের উপর যা লোড থাকে, মানে তখন ওই ইডেন গার্ডেনের ওই অঞ্চলটাকে কভার করে যে টাওয়ারটা, সেই টাওয়ারটার যা লোড থাকে অন্য সময় তা থাকে না। সো ইটস ডিপেন্ডিং আপন দি ডেন্সিটি, Now if you think in some different way, suppose from 10 to 5 কলকাতার টাওয়ারগুলোর উপর যা লোড থাকে, অপেক্ষাকৃত মফস্বলের টাওয়ারগুলোর কিন্তু লোডটা কম থাকে, মানে 10 to 5 এ কিন্তু কলকাতার টাওয়ারের লোডটা বেড়ে যায়। কারণ কি? কারণ প্রত্যেকটা মানুষ কলকাতার দিকে, ম্যাক্সিমাম প্রত্যেকটা মানুষ, আমার মতো অভাগা ছাড়া প্রত্যেকটা মানুষ কলকাতার দিকে আসছে। আমরা উল্টো দিকে যাই, বা ভালো আর কি, আমরা অনেক বেটার আছি, আমরা উল্টো দিকে যাই, আমরা এখান থেকে আমি যখন যাই উল্টো দিকে যাই, বাট যখন মানে প্রত্যেকটা মানুষ তারা কি করছে, কলকাতার দিকে আসছে। তারা কি করছে, আমরা কি কলকাতার যে টাওয়ারগুলো, সেই টাওয়ারের উপর প্রেশারটা অনেক বেশি বেড়ে যাচ্ছে, এবং কম্পারেটিভলি মফস্বলের যে টাওয়ারগুলো তার উপর প্রেশারটা অনেক রিলিজ হচ্ছে। ওকে, তো অবভিয়াসলি একটা মফস্বলের টাওয়ারের উপর যা প্রেশার, কলকাতার টাওয়ারের উপর সেই প্রেশার নয়। তাহলে একটা মফস্বলে যদি একটা সেলের রেডিয়াস আমি 10 কিলোমিটার করি, কলকাতায় হয়তো একটা সেলের রেডিয়াস 5 কিলোমিটার বা 3 কিলোমিটার করতে হবে। একটা সেলের রেডিয়াস মানে একটা টাওয়ারের উপর তার চাপ। একটা টাওয়ার কতটা মোবাইল কতগুলো কলকে এট এ টাইম হ্যান্ডেল করতে পারবে, সেটা আমাদের করতে হয়, বার করতে হয়, আমরা দেখবো একটু আধটু। তো সেই জিনিসটার কথা আমি বলছি। তো হাই ডেন্সিটি এরিয়াস রিকোয়ার্ড মোর জিওগ্রাফিক্যালি স্মলার সেলস, ঠিক আছে, to meet the traffic demand than the lower density areas. That's the main point is, ঠিক আছে। The transmission power of each cell is kept low. Transmission power of each cell is kept low to prevent its signal from interfering with those of other cells. এবং দুটো সেলের কিন্তু যদি একই ফ্রিকোয়েন্সি হয়ে যায়, that's a very important point, যেটা পরের টার্মটাই আমরা বলবো ফ্রিকোয়েন্সি ইউজ। দুটো সেলের যদি একই ফ্রিকোয়েন্সি হয়ে যায়, পাশাপাশি দুটো সেলের একই ফ্রিকোয়েন্সি, it will not work. পাশাপাশি দুটো সেলের একই ফ্রিকোয়েন্সি কখনো হবে না। দুটো সেলের ফ্রিকোয়েন্সি এমন হবে না যে তারা একে অপরের উপর ইন্টারফেয়ার করবে, তার মানে দুটো সেলের ফ্রিকোয়েন্সি খুব লো থাকতে হবে। ফ্রিকোয়েন্সি ইন্টারফারেন্স শুড বি ভেরি লো, ফ্রিকোয়েন্সি ইন্টারফারেন্স শুড বি জিরো, আদারওয়াইজ কি হবে, কল ইন্টারফারেন্স হবে। ওকে, সো দিস থিংস আর বিট টেকনিক্যাল, রাইট। আর এখানে একটা টার্ম আছে আমাদের, সেটা হচ্ছে ফ্রিকোয়েন্সি রিইউজ প্রিন্সিপাল। নাও হোয়াট ইজ ফ্রিকোয়েন্সি রিইউজ প্রিন্সিপাল? অ্যাকচুয়ালি সারা পৃথিবীতে আমি যদি সেল নাম্বার অফ সেল ক্যালকুলেট করি, তাহলে সেটা হয়তো মানে সারা পৃথিবীতে যত মানুষ আছে তার থেকে তার হাফ বা তাহলে হাফ হয়তো, মানে প্রচুর সেল। সারা পৃথিবীতে যা জনসংখ্যা তার হয়তো হাফ হয়তো সারা পৃথিবীতে মোবাইল সেল আছে, বিকজ ডিফারেন্ট তোমার বা সার্ভিস প্রোভাইডার করে ডিফারেন্ট সেলস, ঠিক আছে। সো
there are huge cells, তো প্রত্যেকটা সেলের কিন্তু আলাদা আলাদা ফ্রিকোয়েন্সি দরকার, প্রত্যেকটা সেলের কিন্তু আলাদা আলাদা ফ্রিকোয়েন্সি দরকার, এই জায়গাটা বোঝ, প্রত্যেকটা সেলের কিন্তু আলাদা আলাদা ফ্রিকোয়েন্সি দরকার। ইজ ইট পসিবল, ইজ ইট রিয়েলি পসিবল যে প্রত্যেকটা সেলের আলাদা আলাদা ফ্রিকোয়েন্সি? Because frequency spectrum, mobile communication and frequency spectrum, again it's in shortage, like IP addressing. Like IPv4, you have seen that IPv4 addresses are in shortage. Similarly, in for mobile communication, these frequencies are in shortage. আমার তো এরকম হয় যে আমার কাছে হিউজ ফ্রিকোয়েন্সি আছে, আমি দিয়ে যাচ্ছি প্রত্যেকটা সেলের আলাদা ফ্রিকোয়েন্সি। ইটস নট পসিবল, ইটস নট এট অল পসিবল, বিকজ প্রত্যেকটা কোম্পানি, খুব যদি ভালো করে বলতে দেখিস, প্রত্যেকটা কোম্পানির একটা স্পেসিফিক রেঞ্জ অফ ফ্রিকোয়েন্সি আছে, যেটা বলে স্পেকট্রাম। প্রত্যেকটা কোম্পানি, প্রত্যেকটা সার্ভিস প্রোভাইডার তাদের নিজস্ব ফ্রিকোয়েন্সি আছে, ঠিক যেমন প্রত্যেকটা এফএম চ্যানেলের নিজস্ব ফ্রিকোয়েন্সি আছে, প্রত্যেকটা সার্ভিস প্রোভাইডারের নিজস্ব স্পেকট্রাম আছে, মানে সেট অফ ফ্রিকোয়েন্সিস। ধরা যাক 100 থেকে 110 ভোডাফোনের, 110 111 থেকে 120 বিএসএনএল সে। তো ভোডাফোনকে যা করতে হবে 100 থেকে 110 এর মধ্যেই করতে হবে। ইটস নট লাইক কি যে ও 110 এর বাইরে গিয়ে করতে পারবে, সেটা করতে গেলে কিন্তু ও তখন রোমিংয়ে চলে যাবে, ওকে অন্য কারোর সাপোর্ট নিতে হবে, অন্য কোনো সার্ভিস প্রোভাইডার। ওকে, সো 100 থেকে 110 এর মধ্যে করছে ভোডাফোন, সেই 100 থেকে 110 এর মধ্যে কিন্তু সারা পৃথিবী থেকে সাপোর্ট দিতে হবে, বা ভারতবর্ষকে সাপোর্ট দিতে, সে এটা ভারতবর্ষের কথা বলছি, ইন্ডিয়া থেকে সাপোর্ট দিতে হবে। তাহলে অবভিয়াসলি ও তো মানে যত নাম্বার অফ সেল থাকবে ভোডাফোনের, মানে টোটাল এরিয়াকে কভার করতে যত নাম্বার অফ সেল দরকার, তা দিয়ে এটা সম্ভব নয়, মানে এই কথা ফ্রিকোয়েন্সি এটা সম্ভব নয়। তাহলে কি করতে হবে ওকে? ইট হ্যাজ টু রিইউজ ইটস ফ্রিকোয়েন্সি, ওর ফ্রিকোয়েন্সিটাকে ওকে রিইউজ করতে হবে, ফ্রিকোয়েন্সিটাকে রিপিট করতে হবে। সেই ফ্রিকোয়েন্সিটা কিভাবে রিপিট হবে, দ্যাট ইজ বেসিক্যালি নোন অ্যাজ ফ্রিকোয়েন্সি রিইউজ প্রিন্সিপাল, হাউ দ্য ফ্রিকোয়েন্সিজ আর রিপিটেড। Now obviously from your মানে গুদা বাংলা, from your basic knowledge you can understand that, you can say that যে একটা পাশাপাশি দুটো ফ্রিকোয়েন্সি নিশ্চয়ই এক হবে না, অবভিয়াসলি হবে না, বাট কতক্ষণ পর, কটা সেল পর ফ্রিকোয়েন্সিটাকে আমি আবার রিপিট করব, কটা সেল পর ফ্রিকোয়েন্সিটাকে আমি আবার রিপিট করব, দ্যাট হ্যাজ আ পলিসি। যে সাপোজ আফটার 10 সেলস I will reuse the frequency, after 15 cells I will reuse the frequency, and that is known as frequency reuse factor. That is known as frequency reuse factor. Okay, so frequency reuse the scheme in which allocation and reuse of channels throughout a coverage region is done. Each cellular base station is allocated a group of radio channels or frequency subbands to be used within a small geographic area known as cell. The shape of the cell is hexagonal. The process of selecting and allocating the frequency subbands for all of the cellular base station within a system is called frequency reuse or frequency planning. কিভাবে হচ্ছে সেটা বলবো। Okay, now frequency যে reuse, এই frequency reuse improves কি করে এটা একটু বলে নিই। Frequency reuse improves the spectral efficiency and signal quality of service actually. Frequency reuse classical scheme proposed for GSM system, এইসবগুলো এই ফ্রিকোয়েন্সি রিউজ স্কিম কিন্তু ওয়াইম্যাক্স সিস্টেমটাকে আমাদের অ্যালাউ করে। ওয়াইম্যাক্স সিস্টেম হচ্ছে ওয়াইফাই এর বড় ভার্সন, ওয়াইফাই এর বড় ভাই ওয়াইম্যাক্স। ভবিষ্যতে এরকম হতে পারে, এই যে আমরা এখন যে আমাদের এখন যে বাড়ির ইন্টারনেট কানেকশন, ব্রডব্যান্ড কানেকশন, সেটা ওয়্যার্ড কানেকশন, ভবিষ্যতে এটা ওয়্যারলেস হয়ে যাবে যদি আমাদের ওয়াইম্যাক্স চালু হয়। ওয়াইম্যাক্স মানে হচ্ছে ওয়াইফাই এর মতন, ওয়াইম্যাক্স মানে হচ্ছে একটা বড় অ্যান্টেনা, এই বড় অ্যান্টেনার আন্ডারে আমাদের ছোট ছোট এগুলো থাকবে, আমাদের সাপোর্ট করে আসবে। কোনটা কথা হচ্ছে ওয়্যারলেস, ঝড় হোক আমফান হোক, ওই বড় অ্যান্টেনা যদি ভেঙে না যায় তাহলে ঠিক থাকবে, বা যদি ভেঙেও যায় বড়টা ভেঙে যাবে, বড়টাকে আবার ঠিক করলে টোটাল সার্ভিসটা ঠিক হবে। দ্যাট ইজ ওয়াইম্যাক্স টেকনোলজি, ওয়াইফাই এর বড় ভাই। ঠিক আছে, তো সেই ফ্রিকোয়েন্সি রিউজ ওয়াইম্যাক্সও কাজে লাগবে। তো হোয়াট ইজ ফ্রিকোয়েন্সি রিউজ? লেটস কাম টু হোয়াট ইজ ফ্রিকোয়েন্সি রিউজ। নাও দিস আর দ্য সেলস, এই যে দেখছিস যে এ বি সি ডি ই এফ জি এইচ এগুলো সেল, এবং তুই দেখ কিছুক্ষণ পর পর এই সেলগুলো রিপিট হয়েছে, মানে এ সি ডি প্রথমে দেখছিস, তারপরে এফ ই জি, আবার দেখ কোথাও বি এসছে, আবার দেখ কোথাও এ এসছে, কিন্তু পাশাপাশি কখনোই দুটো এ নেই, পাশাপাশি কখনোই দুটো সি নেই, পাশাপাশি কখনোই দুটো বি নেই, পাশাপাশি কখনোই দুটো ডি নেই। ঠিক আছে, কখনোই নেই, কখনোই হবে না। কতক্ষণ পর পর রিপিট হবে সেটা আমরা একটা ক্যালকুলেট করতে পারি, সেই ক্যালকুলেশনটা দেখবো। বাট দিস ইজ বেসিক্যালি ফ্রিকোয়েন্সি রিউজ, দিস ইজ বেসিক্যালি ফ্রিকোয়েন্সি রিউজ। ওকে, পাশাপাশি পরপর দুটো চ্যানেলের ফ্রিকোয়েন্সি কখনো সেম হবে না। ঠিক আছে, তো দ্যাট ইজ বেসিক্যালি ফ্রিকোয়েন্সি রিউজ। নাও সেলস উইথ দ্য সেম লেটার্স ইউজ দ্য সেম সেট অফ চ্যানেল গ্রুপ অফ ফ্রিকোয়েন্সিস, যেটা বললাম,
Now to find the total number of channels allocated to a cell, এখানে একটা ফর্মুলা আছে, যদিও ফর্মুলা দিয়ে অঙ্ক তোদের খুব একটা আসে না, আমি পরিষ্কার বলে দিচ্ছি। আমি এখনো পর্যন্ত দেখিনি যে তোদের ফর্মুলা দিয়ে অঙ্ক এসছে এই চ্যাপ্টার থেকে, বাট আমার মনে হলো যে জিনিসটা জানার জন্য খুব দরকারি, এবং যদি আসি আর কি, মানে যাতে অসুবিধা হবে না তাহলে, বা বেসিক মানে আইডিয়াটা খুব ক্লিয়ার হবে এই অঙ্কটা বুঝতে পারলে, ফর্মুলাটা একটু বুঝে রাখলে। সেটা হচ্ছে টু ফাইন্ড দ্য টোটাল নাম্বার অফ চ্যানেলস অ্যালোকেটেড টু আ সেল। আমি টোটাল নাম্বার অফ চ্যানেল একটা সেলে কটা অ্যালোকেট করা যাবে সেটাকে আমি কি করতে পারি, কিভাবে অ্যালোকেট করছি, কিভাবে আমি করছি। তাহলে আমি ধরছি এস ইকুয়ালস টু টোটাল নাম্বার অফ চ্যানেলস অ্যাভেলেবল টু ইউজ। ডুপ্লেক্স চ্যানেল কারে বলছি? ডুপ্লেক্স চ্যানেল মানে কমিউনিকেশন দুই তরফে হচ্ছে, সেজন্য ডুপ্লেক্স চ্যানেল, যাচ্ছে আসছে, ডুপ্লেক্স। তো এস ইকুয়ালস টু টোটাল নাম্বার অফ চ্যানেলস অ্যাভেলেবল টু ইউজ। ধরা যাক এস হচ্ছে টোটাল নাম্বার অফ চ্যানেল যেটা আমার অ্যাভেলেবল আছে ইউজ করার জন্য, টোটাল চ্যানেল, ঠিক আছে। কে হচ্ছে allocated to each cell, কে হচ্ছে কতগুলো করে চ্যানেল আমি প্রত্যেকটা সেল অ্যালোকেট করেছি, দ্যাট ইজ কে, ঠিক আছে। সো কে হচ্ছে চ্যানেলস অ্যালোকেটেড টু ইচ সেল। সো অবভিয়াসলি কে উইল বি লেস দ্যান এস, টোটাল চ্যানেল হচ্ছে এস যেটা আমার অ্যাভেলেবল আছে, আর কে হচ্ছে হাউ মেনি নাম্বার অফ চ্যানেলস আই হ্যাভ allocated, how many number of channels I have allocated to each cell, that is k. So obviously k will be less than s. Now n হচ্ছে the number of cells or cluster size, n হচ্ছে total number of cell, capital N হচ্ছে total number of cell, ঠিক আছে, capital N হচ্ছে total number of cell, ঠিক আছে। তাহলে ফর্মুলাটা হচ্ছে the total number of cell channel s will be obviously কত, total number of channel will be কত, s equals to k into n, because k হচ্ছে প্রত্যেকটা চ্যানেলে আমি প্রত্যেকটা সেলে আমি চ্যানেল অ্যালোকেট করছি, k হচ্ছে প্রত্যেকটা সেল আমি চ্যানেল অ্যালোকেট করছি। তার মানে আমাদের টোটাল নাম্বার অফ চ্যানেল টোটাল নাম্বার অফ সেল যদি আমার ক্যাপিটাল এন হয়, তাহলে টোটাল নাম্বার অফ সেল যদি ক্যাপিটাল এন হয় এবং তাকে যদি আমি কে করে চ্যানেল অ্যালোকেট করি, তাহলে টোটাল নাম্বার অফ এটা কত হচ্ছে, টোটাল নাম্বার অফ চ্যানেলটা কত হচ্ছে, কে ইনটু এন। সো দ্যাট কে ইনটু এন ইজ ইকুয়ালস টু কত, এস, কে ইনটু এন ইকুয়ালস টু কত, এস, তো এস ইকুয়ালস টু কে ইনটু এন। সো বুঝতে পারছি আমি এখান থেকে। এবার এখানে রিউজ ফ্রিকোয়েন্সি রিউজ ফ্যাক্টর কত, এখানে ফ্রিকোয়েন্সি রিউজ ফ্যাক্টর হচ্ছে 1/n, ফ্রিকোয়েন্সি রিউজ ফ্যাক্টরটা হচ্ছে 1/n, ঠিক আছে। ফ্রিকোয়েন্সি রিউজ ফ্যাক্টর মানে কতক্ষণ পর পর আমি ফ্রিকোয়েন্সিটাকে রিউজ করতে পারবো, সেটা হচ্ছে 1/n, ওকে। নাও এখানে দেখ, এই যে উপরের ডায়াগ্রামটা, এই উপরের ডায়াগ্রামে দ্য ক্লাস্টার সাইজ ইজ 7, কেন 7? তুই দেখ এ বি সি ডি ই এফ জি এই অবধি আছে, এ বি সি ডি ই এফ জি, তারপরে আবার রিপিট হয়েছে, তাহলে এ বি সি ডি ই এফ জি বলে 7টা আছে, তার মানে ক্লাস্টার সাইজ হচ্ছে 7। ক্লাস্টার সাইজ মানে টোটাল নাম্বার অফ সেল, টোটাল নাম্বার অফ সেল হচ্ছে 7, তাহলে ফ্রিকোয়েন্সি রিউজ ফ্যাক্টর কত, 1/7, ঠিক আছে। নাও n is the number of cells which collectively use the complete set of available frequencies is called a cluster. The value of n is calculated by this formula. Now value of n যেটা সেটা ক্যালকুলেট করা হয় এই ফর্মুলাটা দিয়ে, এই ক্যাপিটাল N equals to i square plus i into j plus j square, যেখানে i আর j এর ভ্যালু হচ্ছে 0 1 2 3 এরকম ভাবে, ঠিক আছে। পরপর i আর j এর ভ্যালুটা নাম্বার বাড়তে থাকে, 0 1 2 3 নাম্বার বাড়তে থাকে, ঠিক আছে। তাহলে n এর সাইজ মানে টোটাল নাম্বার অফ সেল কত হবে এই ফর্মুলা অনুযায়ী, 1 3 4 7 9 12 নাম্বারের রেঞ্জে হবে, ঠিক আছে। সো দিস ইজ আ ফর্মুলা, বেসিক্যালি খুব একটা যেটাকে মনে রাখতে হবে তা না, বেসিক জিনিসটা বুঝলেই হবে। আর এখানে এর সঙ্গে আমরা যেটা করতে পারি, এটা ক্যাপাসিটি ক্যালকুলেট করতে পারি, সি বলে একটা ক্যাপাসিটি ক্যালকুলেট করতে পারি। আমি মানে তো সেটা হচ্ছে বেসিক্যালি এই যে ইফ আ ক্লাস্টার ইজ রেপ্লিকেটেড অর রিপিটেড n টাইমস, প্রত্যেকটা ক্লাস্টার যদি n টাইম রিপিটেড হয়, ঠিক আছে, উইদিন দ্য সেলুলার সিস্টেম, দেন ক্যাপাসিটি সি হবে n ইনটু kn, ঠিক আছে। এটা দেখলেই বুঝতে পারবি, ফর্মুলাটা কিছু নেই, দরকার নেই, বিশেষ কিছু মনে রাখার দরকার নেই, মানে খুব যে হার্ড অ্যান্ড ফাস্ট রুল যে মনে রাখতে হবে তা না, জাস্ট জিনিসটা বোঝার জন্য, ওকে। ফ্রিকোয়েন্সি রিউজ ফ্যাক্টরটা কিন্তু মনে রাখতে হবে, ফ্রিকোয়েন্সি রিউজ ফ্যাক্টরটা কিন্তু মনে রাখতে হবে, ফ্রিকোয়েন্সি রিউজ ফ্যাক্টরটা কি সেটা কিন্তু মনে রাখতে হবে, ফ্রিকোয়েন্সি রিউজটা কি সেটা কিন্তু আসবে, ঠিক আছে। আচ্ছা, তো এইভাবে, তো এখানে আমি একটা ধর একটা প্রোগ্রাম, আমি যদি একটা প্রোগ্রাম আমি এখানে করি, ধরা যাক আমার একটা প্রোগ্রাম এখানে করা আছে, আমরা করে মানে পেয়েছি আমি, ধর এখানে আমি বললাম যে আমার আইটা হচ্ছে 2, সাপোজ যেটা হচ্ছে 1, তাহলে দেখ দেখতে পাচ্ছিস কিনা আমি জানি না, অবশ্য তোরা দেখতে পাচ্ছিস না, তোরা কি একটা ওই একটা আমি একটা এ খুলেছি, দেখতে পাচ্ছিস একটা উইন্ডো খুলেছি, আচ্ছা আচ্ছা, ভেরি গুড। তাহলে দেখ এখানে এই সবুজটা মানে হচ্ছে একটা ফ্রিকোয়েন্সি সিগন্যাল, একটা সেল, লালটা আরেকটা সেল, তার ফ্রিকোয়েন্সি আলাদা, তারপরেরটা লালটা একটা সেল, তার ফ্রিকোয়েন্সি আলাদা, ফ্রিকোয়েন্সি আলাদা 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 আলাদা, ঠিক আছে, এটা আলাদা, পরপর আলাদা আলাদা ফ্রিকোয়েন্সি, কোথায় ফ্রিকোয়েন্সি কোথায় মানে রিউজ হবে, দেখ
এটা এই সবুজটা, দুটো সবুজ, তাহলে এদের ফ্রিকোয়েন্সি সেম। এই যে দুটো সবুজ সেল, এদের ফ্রিকোয়েন্সি সেম। আবার এই সবুজ সেলটা ফ্রিকোয়েন্সি সেম। কো চ্যানেল, আমরা বলি এটাকে কো চ্যানেল, কো ফ্রিকোয়েন্সি চ্যানেল। যে সবুজগুলো এদের হচ্ছে, এদেরকে আমরা বলছি কো চ্যানেল। এই যে সবুজ সেলগুলো, এই সবুজ সেলগুলো একই ফ্রিকোয়েন্সি, মানে ফ্রিকোয়েন্সি রিইউজ হচ্ছে। এই সবুজ সেলগুলোতে ফ্রিকোয়েন্সি রিইউজ হচ্ছে, লাল সেলগুলোর প্রত্যেকটা আলাদা আলাদা ফ্রিকোয়েন্সি, সবুজ সেলগুলোর ফ্রিকোয়েন্সিটা রিইউজ হচ্ছে। সো দ্যাট ইজ বেসিক্যালি দ্য ফ্রিকোয়েন্সি রিইউজ ফ্যাক্টর। দ্যাট ইজ বেসিক্যালি দ্য ফ্রিকোয়েন্সি রিইউজ ফ্যাক্টর। সেটা আমরা ওই ক্যালকুলেশন করে বার করি। আমাদের বিশেষ কিছু দরকার নেই, আমাদের এত কিছু ফর্মুলা মনে রাখতে হবে না ফরচুনেটলি। মানে এই প্রথমে ফ্রিকোয়েন্সি রিউজ ফ্যাক্টর যদি জানলেই যথেষ্ট। আর বাদ বাকি তো ইন্টারেস্ট থাকলে একটু করে দেখতে পারিস, এই আর কি, আর বলার কিছু। আচ্ছা, এটা গেল একটা টার্ম, ফ্রিকোয়েন্সি রিউজ ফ্যাক্টর। আরেকটা টার্ম আছে মোবাইল কম্পিউটিং এ, সেটা হলো হ্যান্ড অফ। হ্যান্ড অফ, হ্যান্ড অফ অথবা হ্যান্ড ওভার, একটা টার্ম আছে। হ্যান্ড অফ দুই ধরনের হয়, একটাকে বলা হয় সফট হ্যান্ড অফ, আরেকটাকে বলা হয় হার্ড হ্যান্ড অফ। In the picture you can see the difference. Basically hand off হচ্ছে যখন একটা মোবাইল ফোন একটা সেল রিজিয়ন থেকে আরেকটা সেল রিজিয়নে মুভ করছে। মোবাইল ফোন মানে কি, যেটা মুভ করছে ফ্রম ওয়ান প্লেস টু আনাদার প্লেস। যখন একটা প্লেস থেকে একটা প্লেসে মুভ করছে, অবভিয়াসলি একটা সেল থেকে একটা সেলের আন্ডারে যাচ্ছে। হার্ড হ্যান্ড অফ যেটা আগে হতো, হার্ড হ্যান্ড অফ আগে ঘটতো, এখন আর হয় না, আগে ঘটতো। অ্যাকচুয়ালি তখন কি হতো, একটা মোবাইল ফোন এট এ টাইম একটাই বেস স্টেশনের সঙ্গে কানেক্টেড থাকতে পারতো। একটা মোবাইল স্টেশন বা একটা মোবাইল ফোন এট এ টাইম একটাই বেস স্টেশনের সঙ্গে কানেক্টেড থাকতে পারত। এর ফলে যেটা হতো, একটা মোবাইল ফোন যেহেতু এট এ টাইম একটাই বেস স্টেশনের সঙ্গে কানেক্টেড থাকতে পারত, এর ফলে যেটা হতো যে মোবাইল ফোনটা যখন একটা স্টেশন থেকে মুভ করে আরেকটা স্টেশনে যেত, মানে একটা সেল থেকে মুভ করে রাদার আরেকটা সেলে যেত, তখন কি হতো, প্রথম সেলটার সঙ্গে ডিসকানেক্ট হয়ে যেত কানেকশনটা কয়েক সেকেন্ডের জন্য, কয়েক মাইক্রো সেকেন্ড বা পিকো সেকেন্ড যাই বলিস, কয়েক মাইক্রো সেকেন্ড বা পিকো সেকেন্ডের জন্য ডিসকানেক্ট হয়ে যেত, দিয়ে পরের সেলটার সঙ্গে আবার কানেকশন এস্টাবলিশ হতো। এই যে একটা স্টেশনের সঙ্গে কানেকশন ডিসকানেক্ট হয়ে যাওয়া এবং পরের স্টেশনের সঙ্গে কানেকশন এস্টাবলিশ হওয়া, ইন দ্য মিন টাইম যদি আমরা কোনো ডেটা ট্রান্সমিশন করি, কোনো কথা বলি বা কোনো ফিনান্সিয়াল ট্রানজাকশন করি, তো দ্যাট ট্রানজাকশন গেটস লস্ট। So that was a problem of hard handoff. So alternatively, we have developed a new technology which is known as soft handoff. In the soft handoff, একটা মোবাইল ফোন at a time at least দুটো বেস স্টেশনের সঙ্গে কানেক্টেড থাকতে পারে। একটা মোবাইল ফোন at a time at least দুটো বেস স্টেশনের সঙ্গে কানেক্টেড থাকতে পারে, সো দ্যাট তার ফলে কি হচ্ছে, যখন আমি একটা সেল থেকে আরেকটা সেলে মুভ করছি, তাহলে একটা সেলের সঙ্গে কানেকশন ডিসকানেক্ট হয়ে গেলে ওই মোবাইল ফোনটা সবসময় আরেকটা সেলের সঙ্গে কানেক্টেড। ধরা যাক যে একটা মোবাইল ফোন সে এ আর বি সেলের সঙ্গে কানেক্টেড ছিল, এবার ও বি রিজিয়ন থেকে সি রিজিয়নে ট্রান্সফার করছে, বি থেকে সি তে যাচ্ছে, তার মানে ওর সঙ্গে সাপোজ বি এর কানেকশনটা ডিসকানেক্ট হয়ে গেল, কিন্তু এ এর কানেকশনটা রয়ে গেল এবং তারপরে সি এর সঙ্গে কানেক্টেড হলো। তাহলে এইভাবে সফট হ্যান্ড অফ হয়, ঠিক আছে। যদি আমি এ করে বলি, সফট হ্যান্ড অফ বলছে মেক বিফোর ব্রেক, আগের সঙ্গে আরেকটার সঙ্গে কানেকশন এস্টাবলিশ করে নাও এক্সিস্টিং একটার সঙ্গে ব্রেক করার আগে। আর হার্ড হ্যান্ড অফ বলছে ব্রেক বিফোর মেক, আগে ভেঙে তো দাও তারপরে নতুন তৈরি করবে। ওকে, দ্যাট ইজ হার্ড হ্যান্ড অফ। সো দিস ইজ বেসিক ডিফারেন্স বিটুইন হার্ড হ্যান্ড অফ অ্যান্ড সফট হ্যান্ড অফ। আমি ডিফারেন্সটা দিয়ে দিয়েছি হার্ড হ্যান্ড অফ সফট হ্যান্ড অফে, আমার মনে হচ্ছে ডিফারেন্সটা আসতে পারে, যদি আসে, যদিও এই চ্যাপ্টার থেকে কোশ্চেন খুব কম আসে। সো হার্ড হ্যান্ড অফ টিপিক্যালি ইউজড ইন টিডিএমএ এন্ড এফডিএমএ, আর সফট হ্যান্ড অফ ইউজ হচ্ছে সিডিএমএ এবং টিডিএমএ তে, ঠিক আছে। হার্ড হ্যান্ড অফ ইজ নট ভেরি কমপ্লিকেটেড, বাট সফট হ্যান্ড অফ কিন্তু বেশ কমপ্লিকেটেড, ঠিক আছে। So this is the differences. আচ্ছা, আরেকটা জিনিস যেটা রোমিং। হোয়াট ইজ রোমিং? রোমিং বেসিক্যালি হচ্ছে তুমি তোমার মোবাইল সাবস্ক্রাইবার, তোমার যে মোবাইল যে সার্ভিস প্রোভাইডার, সেই সার্ভিস প্রোভাইডার যে সার্ভিস এরিয়া, যখন তুমি তোমার মোবাইল সার্ভিস প্রোভাইডারের সার্ভিস এরিয়ার বাইরে চলে যাচ্ছ, যখন তুমি তোমার মোবাইল সার্ভিস প্রোভাইডারের সার্ভিস এরিয়ার যে রেঞ্জ, সেই রেঞ্জের বাইরে চলে যাচ্ছ, অথচ তুমি মোবাইল সার্ভিস ডিমান্ড করছো, তখন তুমি রোমিং এ আছো। সাপোজ আমি বললাম ভোডাফোন কলকাতায় সার্ভিস দিতে পারে অনলি, সে ভোডাফোন কলকাতায় সার্ভিস দিতে পারে অনলি। তো যখন আমি কলকাতা থেকে বাইরে চলে যাচ্ছি, আমি যখন চুচুড়ায় যাচ্ছি, সেখানে হয়তো ভোডাফোন নেই, সাপোজ হয়তো সেখানে ভোডাফোন নেই, সো তখন আই এম ইন রোমিং। তখন চুচুড়ার যে সার্ভিস প্রোভাইডার, ধরা যাক ওখানে বিএসএনএল আছে, তাহলে ওই যে বিএসএনএল, ভোডাফোনের সঙ্গে বিএসএনএল চুক্তিবদ্ধ হয়েছে যে আমার সার্ভিস প্রোভাইডার কোনো লোক, সে যদি তোমার রিজিয়নে আসে, তাহলে তুমি তাকে সার্ভিস দেবে, তার জন্য আমি তোমার পয়সা দেবো।
অবভিয়াসলি সেই পয়সাটা ভোডাফোনটা নিজের পকেট থেকে দেবে না, আমার থেকে নিয়ে যাবে। সো দ্যাট ইজ বেসিক্যালি রোমিং। That is basically roaming. Now that is in case of international roaming also. International roaming ধরা যাক যে ইন্ডিয়াতে ভোডাফোন সার্ভিস দিচ্ছে, তুমি ইউএস গেলে বা অন্য কোথাও গেলে যেখানে ভোডাফোনের সার্ভিস নেই, তাহলে সেখানে তোমাকে যে সার্ভিস দেবে তাহলে তুমি রোমিং এ আছো, ইন্টারন্যাশনাল রোমিং আছো, মানে ভোডাফোনের সঙ্গে সেই কোম্পানির চুক্তিবদ্ধ আছে, সেই কোম্পানি যে আমার কোনো সার্ভিস প্রোভাইডার লোক সে যদি তোমার কাছে আসে তাহলে ইউ উইল প্রোভাইড দ্য সার্ভিস, আমি তার এগেন্সে তোমার পয়সা দেবো, আমি সেই পয়সাটা অবভিয়াসলি নিয়ে নেবো আমার ইউজার থেকে। So that is basically roaming. So roaming is the ability for a customer of mobile communications to automatically make and receive telephone calls, send and receive data, or access other services while traveling outside the geographical coverage area of the home network. Now এই যে আমার নেটওয়ার্কটা, আমার যে মোবাইল ফোন, আমি যখন কলকাতায় আছি, আমার ভোডাফোন আন্ডারে আমি যখন কলকাতায় আছি, so I am on my home network. I am on my home network. যখন আমি আউটসাইড রিজিয়ন চলে যাচ্ছি যেখানে ভোডাফোনের সার্ভিস নেই, আই এম গোয়িং টু দ্য ফরেন নেটওয়ার্ক। Okay, so home network by means of using network of another operator. তো এই ব্যাপারটা roaming can be either national roaming, international roaming. National roaming means that mobile service provider national geographic area মতো থাকবে, international মানে international হলো কেন এসব গল্পগুলো এখানে বলা আছে। So that is basically roaming. রোমিং জিনিসটা এত সোজা নয়, মানে টেকনিক্যালি দেখতে গেলে এর মধ্যে আরো অনেক কিছু আছে, যেহেতু আমাদের সিলেবাসে নেই আমি আর আজকে বললাম না। এটা মোবাইল কমিউনিকেশনে, মোবাইল কম্পিউটিং নিয়ে যদি কেউ পরবর্তীকালে পড়াশোনা করিস, মানে পরবর্তীকালে হায়ার স্টাডি করলে মোবাইল কম্পিউটিং একটা সাবজেক্ট হবে, হায়ার স্টাডি করলে মোবাইল কম্পিউটিং একটা সাবজেক্ট হবে, সেখানে মোবাইল কমিউনিকেশনের একটা খুব ভালো বই আছে, সেই বইটা আমরা খুব ফলো করতাম। সো সেখানে মানে টোটাল জিনিসটা আছে, খুব ভেরি ইন্টারেস্টিং। মোবাইল কমিউনিকেশন ইজ ভেরি ইন্টারেস্টিং। সো দ্যাট ইজ রোমিং। আচ্ছা, আর বিশেষ কিছু আমার বলার নেই, টুকটাক একটু বলে দিচ্ছি। ওই যে চারটে যে সেলফোন জেনারেশনের কথা বলেছিলাম, সেই চারটে সেলফোন জেনারেশনের কিছু স্ট্যান্ডার্ডস এর ব্যাপারে এখানে বলা আছে, মানে কি কি স্ট্যান্ডার্ড নেমে তাদের জানা হতো, টেকনিক্যাল নেম ছিল তাদের। যেমন এএমপিএস নাম ছিল অ্যাডভান্স মোবাইল ফোন সিস্টেম, যেটা তোমার 1G নেটওয়ার্কের নাম ছিল অ্যাডভান্স মোবাইল ফোন সিস্টেম। 2G নেটওয়ার্কের নাম হলো, এবং তার এই ফিচার টিচারগুলো বলা আছে, এটা জাস্ট একটু পড়ে রেখো। অনেক সময় হোয়াট ইজ এএসএম দিয়ে দেয়, হোয়াট ইজ এএমপিএস দিয়ে দেয়, ঠিক আছে, অনেক সময় দিয়ে দেয় হোয়াট ইজ এএমপিএস। তাহলে এএমপিএস এর কি, তার কি ভূমিকা বৃত্তান্ত ওই 1G নেটওয়ার্কের আন্ডারে, এটা অ্যানালগ নেটওয়ার্ক অ্যাকচুয়ালি, ঠিক আছে, এটা একটু পড়ে রেখো। আচ্ছা, নেক্সট হচ্ছে ডিএমপিএস। ডিএমপিএস মানে হচ্ছে অ্যানালগ মোবাইল ফোন সিস্টেম, যেটা তারই ডিজিটাল ভার্সন। এটা 2G তে এসেছিল, ডিএমপিএস 2G তে এসেছিল, ঠিক আছে। সিমিলারলি তোমার আরো আছে, সিমিলারলি তোমার ধরো জিএসএম আছে, জিএসএম নিয়ে আমি অলরেডি বলে দিয়েছি, জিএসএম ও 2G তে আছে, ঠিক আছে। এইভাবে তোমার টোটাল এইগুলো মানে টেকনোলজিগুলো আসে আর কি। তো একটু টুকটাক করে রেখো। তোমাদের ফারাউজানের বইতে মোবাইল কমিউনিকেশনের যে চ্যাপ্টারটা আছে, ওই চ্যাপ্টারটা একটু ফলো করো শেষের দিকটা, ঠিক আছে। মানে ওখানে এএমপিএস, জিএসএম এইগুলো একটু বলা আছে, ওইগুলো একটু ফলো করে নিও, একটু দেখে নিও। বাদ বাকিটা এখান থেকে পড়ো, হ্যাঁ, মানে ইনিশিয়াল পড়াটা পুরো এখান থেকে পড়বে, আর ওখান থেকে ওই মানে নোটসের জন্য ওখান থেকে একটু দেখে নিও এএমপিএস আর জিএসএম। আর ওখানে আমি বলে দিচ্ছি টপিকগুলো, লিখে নাও দরকার হলে। এএমপিএস আছে, জিএসএম আছে, আর হচ্ছে তোমার IS-95 যেটা সিডিএমএ টেকনোলজি, IS-95 ইন্টারিম স্ট্যান্ডার্ড, IS মানে ইন্টারিম স্ট্যান্ডার্ড, IS-95 এটা সিডিএমএ টেকনোলজি, এটা সেকেন্ড জেনারেশনের আন্ডারে অ্যাকচুয়ালি। সেকেন্ড জেনারেশনের আন্ডারে ডিএমপিএস মানে ডিজিটাল এএমপিএস, জিএসএম গ্লোবাল সিস্টেম যেটা মোবাইল কমিউনিকেশন, আর হচ্ছে IS-95, এইটা সেকেন্ড জেনারেশনের আন্ডারে আছে। আর ছবি টবি অত কিছু দরকার নেই, মানে এখানে এত অনেক কিছু ছবি টবি দিয়ে অনেক কিছু বলা আছে, জাস্ট তুমি বেসিক জিনিসটা পড়ে রাখবে। আর হচ্ছে তোমার থার্ড জেনারেশনের আন্ডারে তোমার যেগুলো আছে আর কি, কতগুলো টেকনোলজির নাম বলা আছে থার্ড জেনারেশনের আন্ডারে, দেখে রাখবে। ওই থার্ড জেনারেশন মোবাইল কম্পিউটিং এর আন্ডারে কতগুলো টেকনোলজির নাম বলা আছে, বা আমি যেটা পড়েছি থার্ড জেনারেশনের আন্ডারে তা জানলে ওটা পড়লেও হবে, অসুবিধা কিছু ওটা পড়লে হবে। এখানে কিছু টেকনোলজির নামগুলো দেওয়া আছে থার্ড জেনারেশন আন্ডারে, আমি আর ডিটেলসটা এত কিছু দিইনি এখানে তোমাদের নোটে, তার কারণ করতে যাতে সুবিধা হয়। একটু দেখে রাখবে যে থার্ড জেনারেশনের ওই এগুলো যে IMT-DS, IMT-MC, IMT-TC মানে DS মানে ডিরেক্ট সিকোয়েন্স, MC মানে মাল্টি ক্যারিয়ার, TC মানে টাইম কোড, SC মানে সিঙ্গেল ক্যারিয়ার, FT মানে ফ্রিকোয়েন্সি টাইম। এই নামগুলো কতগুলো আছে থার্ড জেনারেশনের আন্ডারে, একটু বইতে দেখবে। আমি এই ছবিটা ওখানে পাঠিয়ে দিই, সুবিধা হবে তোদের। আমি একটু ছবিটা পাঠিয়ে দিই, দাঁড়া, ছবিটা পাঠিয়ে দিই ফেসবুকে, তাহলে বুঝতে সুবিধা হবে আমি কোন জায়গাটা বল না থাকে, এখান থেকে দেখিস। এক সেকেন্ড।
দেখো এটা আমি পাঠালাম, এটা হচ্ছে থার্ড জেনারেশনের যে টেকনিকগুলো বইতে আছে। আর সেকেন্ড জেনারেশন যেটা আমরা অলরেডি আলোচনা করেছি, সেকেন্ড জেনারেশন এবং থার্ড জেনারেশন। সেকেন্ড জেনারেশনের টেকনিকগুলো হচ্ছে বেসিক্যালি এইটা। এই ম্যাক্সিমামটাই আমরা আলোচনা করলাম। সব এই থার্ড জেনারেশনের ফিচার্সগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। এই থার্ড জেনারেশনে এই টেকনোলজির নামগুলো ইউজ হয় আর কি, টেকনোলজিগুলো ইউজ হয়, জাস্ট এই নামগুলো একটু মনে রাখো, সেজন্য পাঠিয়ে দিলাম হোয়াটসঅ্যাপে, ঠিক আছে? এই নামগুলো একটু মনে রাখো, দেন ইট উইল বি গুড ওভারঅল। তো দ্যাট ইজ বেসিক্যালি মোবাইল কমিউনিকেশন। এটা বেসিক্যালি মোবাইল কমিউনিকেশন। ওকে, তো আশা করি মোটামুটি বুঝতে পারলে, এবার এই নোটটা পড়লে বুঝে যাবে। নোটটা আমি অলরেডি গুগল ক্লাসে দিয়ে দিয়েছি, অলরেডি আমি কালকে রাত্রিবেলা আজকে সকালবেলা করে গুগল ক্লাসে দিয়ে দিয়েছি, আমি গ্রুপেও পাঠিয়ে দেবো। সঙ্গে আমরা যা যা করি আর কি সেগুলো পাঠাবো, এই অ্যাসাইনমেন্ট যাই হোক, সেটা ছাড়ো, সেটা পরের কথা।